আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এসইউ 2024 সালে এসে একটা ভালো ক্যারিয়ার হতে পারে কিনা বা এসইউতে ক্যারিয়ার করা সম্ভব কিনা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব বা এই বিষয়টা বোঝার চেষ্টা করব। নতুন যারা আছে যারা এসইউ সেক্টরে কাজ করতে আগ্রহী কিন্তু বুঝতেছে না যে আসলে এই সেক্টরটা আসা উচিত হবে কি হবে না বা আমি এই সেক্টরে আসবো না অন্য কোনো সেক্টরে যাব, তাদের জন্য আজকের মূলত এই ভিডিওটা। তারা আশা করি এই ভিডিও দেখার পরে বুঝতে পারবে যে এসইও সেক্টরটা আসলে তাদের জন্য কিনা বা তারা এই সেক্টরে ক্যারিয়ার করতে পারবে কিনা। তো চলুন কথা না বাড়িয়ে আগে শুরু করা যাক, দেখি যে এসইও আসলে ভালো একটি ক্যারিয়ার হতে পারে কিনা। এজন্য আমি কিছু পরিসংখ্যান নিয়ে এসেছি আপনাদের সামনে। প্রথমেই আমরা গ্লাসডোরের একটা প্রতিবেদন দেখব। এটা এপ্রিল 2024, মানে এপ্রিল 2024 অর্থাৎ এপ্রিল মাসের 24 তারিখের রিপোর্ট। এই রিপোর্টে দেখা যাচ্ছে হাউ মাচ ডাজ এসইও স্পেশালিস্ট মেক, একটা এসইও স্পেশালিস্ট কি পরিমাণ টাকা ইনকাম করতে পারে। আগেই বলে রাখি এই যে পরিসংখ্যানটা, এই পরিসংখ্যানটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে না। এখানে নিচে দেখেন লেখা আছে এটা ইউএসএ বেস, মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একটা এসইও স্পেশালিস্ট কি পরিমাণ টাকা ইনকাম করতে পারে। এখানে এই অ্যামাউন্টটা দেখে কেউ অতি উৎসাহিত হয়ে যাবেন না, কারণ এই অ্যামাউন্টটা একজন ইউএস এর যে এক্সপার্ট সে ইনকাম করতে পারে। স্বাভাবিকভাবে বাংলাদেশের যে এসইও এক্সপার্ট একদম আপনি শুরুতেই যে এই টাকাটা ইনকাম করবেন বা এই টাকাটা আপনি রিস্ক করতে পারবেন ব্যাপারটা এমন নাও হতে পারে। কিন্তু আমরা বোঝার চেষ্টা করবো যে আসলে ইনকামটা হয় কি হয় না বা এসইও থেকে ইনকাম করা যায় কি যায় না। তো সেখানে দেখা যাচ্ছে গ্লাসডোরের প্রতিবেদনে দেখা যাচ্ছে যে একজন এসইও স্পেশালিস্ট সে মান্থলি $61,000 থেকে 1,12,000 পর্যন্ত ইনকাম করতে পারে এবং তার বেস স্টার্টটা হয় 48,000 থেকে। এটা কিন্তু মান্থলি না, এই যে পরিসংখ্যানগুলো দেখা যায় এই পরিসংখ্যানগুলো কিন্তু ইয়ারলি। যদি ইয়ারলিও হয় তাহলে তার অ্যামাউন্টটা বাংলাদেশের প্রেক্ষাপটে কম না। এখন প্রশ্ন হতে পারে যে ইউএস এর প্রেক্ষাপটে যাই হোক না কেন, আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা সাধারণত নর্মাল জব করি কত, 20,000 30,000 টাকার একটা জব হলে আমরা অনেকে স্যাটিসফাই, বিশেষ করে বিগিনাররা একদম নতুন। এই ভিডিওটা মূলত বিগিনারদের জন্য। আমরা কিন্তু অনেক স্যাটিসফাই। সেক্ষেত্রে একজন এসইও স্পেশালিস্ট আপনি চিন্তা করবেন এর চেয়ে বেশি ইনকাম করতে পারে কি পারে না। প্রতিবেদন অনুযায়ী বা পরিসংখ্যান অনুযায়ী এর চেয়ে বেশি ইনকাম করা একদমই পসিবল। এটা আমার মুখের কথা না, এটা পরিসংখ্যানের কথা। ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটু পরিসংখ্যান দেখে আসি। বিজনেস রিসার্চ কোম্পানি .com এর কাজই হচ্ছে বিজনেস রিসার্চ করা। ঠিক আছে। এই কোম্পানির পরিসংখ্যান মতে তারা এসইওর উপর একটা জব চালায়, মানে রিসার্চ চালাইছে যে এই এসইওর সার্ভিস মার্কেটটা আসলে ভ্যালু কি রকমের। ঠিক আছে। তো তাদের ভ্যালু অনুযায়ী এখানে আমি বোল্ড করে রেখেছি, আপনারা দেখে নিতে পারেন। 2024 সাল নাগাদ, সরি 2025 সাল নাগাদ, এখন চলতেছে 2024, 2025 সাল নাগাদ এসইওর মার্কেট ভ্যালু হবে 1,03,236 মিলিয়ন। আমি আবার বলতেছি 1,03,236 মিলিয়ন ডলারের একটা মার্কেট হবে 2025 সাল নাগাদ। এবং 2030 সাল নাগাদ এর মার্কেট ভ্যালুটা আসবে 2,17,846 মিলিয়ন ডলার। দ্যাট ইজ হিউজ। এত বড় একটা মার্কেট 2030 সালের মতো, এটা কিন্তু আমার কথা না, আমি আবার বলতেছি বিজনেস রিসার্চ কোম্পানি .com, এদের কাজই হচ্ছে বিজনেস নিয়ে রিসার্চ করা। ঠিক আছে। তাদের পরিসংখ্যান বলতেছে যে এই মার্কেটটা 2030 সাল নাগাদ অলমোস্ট 2,17,846 মিলিয়ন ডলারের একটা মার্কেট হতে যাচ্ছে। এখন এত বড় একটা মার্কেট এটা ক্যাপচার করতে যাচ্ছে, তার মানে এর অপরচুনিটিটা হিউজ। আপনি যদি ঠিকঠাক ভাবে এর মানে এর ক্যাপচারটা করতে পারেন বা স্পেশালিস্ট হতে পারেন বা এসইওটা খুব ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনার জবের যে নিশ্চয়তা কিংবা কাজ কাজ পাওয়ার যে নিশ্চয়তা, এটা মোটামুটি নিশ্চিত আছে যে আপনি কিছু একটা করতে পারবেন। ঠিক আছে। এখন এখান থেকে আপনাকে ডিসাইড করতে হবে যে আসলে আমি যেহেতু এর মার্কেট ভ্যালুটা অনেক বড়, তার মানে আপনার কাজের কোনো অভাব হবে না যদি আপনি এক্সপার্ট হতে পারেন। আবারও বলতেছি, এখানে শুধু কাজ শিখলে হবে না, যদি আপনি এক্সপার্ট হতে পারেন তাহলে যে মার্কেট যে ভ্যালু 2030 সাল নাগাদ তৈরি হবে তাতে আপনার কাজের ইনশাল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা না।
আচ্ছা, এখন একটা প্রশ্ন আসতে পারে, সব পরিসংখ্যান তো বুঝলাম, কিন্তু মার্কেটে যেভাবে এআই চলতে আছে বা এআই এর যে দাপট আসতে আছে, এই দাপটে এসইও জবটা কি আসলে হ্যাম্পার হবে কিনা, বা এখানে এসে আমাদের এসইওটা জব হিসেবে নেওয়া বা ক্যারিয়ার হিসেবে নেওয়া একটু রিস্কি হয়ে যাবে কিনা। তো এই প্রশ্নটা আমি সরাসরি চ্যাট জিপিটি কে করেছিলাম। চ্যাট জিপিটি আমাকে কি আনসার দিয়েছে তা সেটা আপনাদের সাথে সরাসরি শেয়ার করতেছি। আমি সরাসরি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেছিলাম, আই এম ভেরি স্কার্ড দ্যাট এআই উইল কিল এসইও জব। আমি খুব শঙ্কিত আছি যে মানে আমার এসইও জবটা এআই কিল করবে। এখন এটা সত্য কিনা? এআই আমাকে মানে চ্যাট জিপিটি আমাকে খুব সুন্দর একটা অ্যান্সার দিয়েছে এবং আমি স্যাটিসফাইড, খুবই স্যাটিসফাইড। ঠিক আছে? সে আমাকে বলেছে, দেখেন আমি বোল্ড করে রেখেছি, আপনারা চাইলে পড়ে নিতে পারেন, আমি বাংলায় বলে দিচ্ছি। ঠিক আছে? যে এস মানে এআই এসইউ যে বিভিন্ন কর্মক্ষেত্র আছে, এই কর্মক্ষেত্রের কিছু কিছু জায়গায়, আবারও বলতেছি, কিছু কিছু জায়গায় ম্যানুয়াল লেবারের পরিমাণটা কমিয়ে আনবে। এটা 100% ট্রু। ঠিক আছে? যে আপনার ম্যানুয়াল লেভেল আগে আমরা যেটা পরিশ্রম করে করতাম, সেটা অনেকাংশ কাজই এখন এআই দ্বারা আমরা খুব সহজে করতে পারি। সেগুলো কি কি? যেমন কন্টেন্ট অপটিমাইজেশন। কন্টেন্ট অপটিমাইজেশন আমরা কি কিভাবে করব, পারফরমেন্স অ্যানালাইসিস আমরা কিভাবে পারফরমেন্সটা অ্যানালাইসিস করব, এটা আমরা এখন এআই দ্বারা খুব সহজে করতে পারি, এবং এটার জন্য আগে যে আমরা যে পরিশ্রমটা করতাম এখন সেটা করা লাগে না। এটা সে স্বীকার করে নিয়েছে এবং সে বলে দিয়েছে যে ম্যানুয়াল লেবারটা কিছু কিছু জায়গায় এআই রিপ্লেস করবে বা কমিয়ে দিবে। এবং পরক্ষণে সে আবার বলেছে যে যদিও এআই এটা ম্যানুয়াল লেবারটা কমাবে, কিন্তু এটা আপনাকে মাথায় রাখতে হবে এটা একটা টুল, এবং সে নিজে স্বীকার করে নিয়েছে ইট ইস এসেনশিয়াল টু রিকগনাইজ দ্যাট এআই ইজ এ টুল রাদার দ্যান এ রিপ্লেসমেন্ট অফ হিউম্যান এক্সপার্টাইজ। এআই কখনোই হিউম্যান এক্সপার্টাইজকে রিপ্লেস করতে পারবে না। তার মানে আমি আগে কি বলে এসেছিলাম, আপনি যদি সত্যিকারের এক্সপার্ট হন, সত্যিকারের এসইও খুব ভালোভাবে জানেন, তাহলে আপনার কাজের অভাব হবে না। এবং এআই সেটা স্বীকার করে নিয়েছে যে এআই একটা টুল, এটা আপনার ম্যানুয়াল লেবার কিছুটা কমাবে, কিন্তু হিউম্যান এক্সপার্টাইজের কখনোই রিপ্লেসমেন্ট সে করবে না। এবং সে পরক্ষণেই আবার বলে দিয়েছে যে দেখেন এসইও করতে গেলে আমাদের কি কি লাগে, আমাদের 2 থেকে 3টা জিনিস লাগে, একটা হচ্ছে টেকনিক্যাল স্কিল, আর একটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যাল স্কিল বা পারফরমেন্স অ্যানালাইটিক্স। ঠিক আছে? ক্রিয়েটিভিটি লাগে, অ্যাডাপ্টেবিলিটি লাগে। তো এখন এআই কিছু কিছু জায়গায় আমাকে সাহায্য করবে। কোন কোন জায়গায় আমাকে সাহায্য করবে? যেমন এখানে সে বলে দিয়েছে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, ওই যে কৌশল, যে আপনি কিভাবে কি কোন কৌশল কিভাবে করবেন, এটা আপনি এআই কাছ থেকে সাহায্য নিতে পারেন, তার কাছে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে? সে আপনাকে পরামর্শ দিতে পারে। কন্টেন্ট ক্রিয়েশন, যদিও কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। ঠিক আছে? এআই এর কন্টেন্ট টিকবে কি টিকবে না, গুগল পেনাল্টি দিবে কি দিবে না। এখানে একটা কথা বলে রাখি, এসইওর কাজ কন্টেন্ট ক্রিয়েশন না, কন্টেন্ট অপটিমাইজেশন এসইওর কাজ। কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট রাইটারদের কাজ। ঠিক আছে? তো যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন এসইওর কাজ না, অতএব আপনার কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আপনার দরকার এসইও তে আর কি কি জায়গায় এফেক্ট পড়বে। ঠিক আছে? আচ্ছা, এখন আপনি তাহলে আমরা কি বুঝলাম, যে এআই হিউম্যান এক্সপার্টাইজ রিপ্লেস করবে না, কিন্তু এসইওর কিছু কিছু জায়গায় সে ম্যানুয়াল লেবারের পরিমাণটা কমাবে। এবং পরক্ষণে সে আপনাকে আবার বলে দিচ্ছে, চ্যাট জিপিটি বলে দিচ্ছে যে সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম, যেহেতু মানুষের মানে সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম যত অগ্রসর হচ্ছে বা বিস্তারিত হচ্ছে, সাথে সাথে মানুষের বিহেভিয়ারটা চেঞ্জ হচ্ছে। এখন যেহেতু সার্চ ইঞ্জিনের কাজই হচ্ছে মানুষের বিহেভিয়ারাল নিয়ম, তো সেক্ষেত্রে আপনাকে যে এআই কি করতে পারে, এআই ডাটা অ্যানালাইজ করতে পারে। ডাটা অ্যানালাইজ করতে পারে, মানে বিভিন্ন ধরনের প্যাটার্ন বা কৌশল সে আপনাকে জানাইতে পারে, কিন্তু মানুষের সাথে যে ইন্টারঅ্যাক্ট, মানুষের হিউম্যান বিহেভিয়ার যে ব্যাপারটা, মানে যেটা আপনি কন্টেন্টের মাধ্যমে ফুটে তুলবেন, এটা কখনোই এআই করতে পারবে না। এবং সেটা সে চ্যাট জিপিটি স্বীকার করে নিয়েছে যে এটা কখনোই এআই করতে পারবে না, যার জন্য এটার জন্য মানুষের হাত লাগবে। এবং ফাইনালি সে বলে দিয়েছে যে এআই কে কখনোই থ্রেট হিসেবে নিও না, বরং এটাকে তুমি একটা অপরচুনিটি হিসেবে নাও, যে তোমার এসইও স্কিলটাকে আরো ডেভেলপ করার একটা পার্ট, অপরচুনিটি হিসেবে তুমি এটাকে গ্রহণ করো। তার মানে আমরা কি বুঝলাম? তার মানে আমাদের যে কনফিউশনটা ছিল যে এআই আমাদের এসইও জবটা কিল করবে কিনা, আসলে এআই এসইও জব কিল করবে না। হ্যাঁ, এসইও জব কিল করবে কাদের? এখন যদি আপনি আগেই বলেছি, এখন আর সেই আগের দিন নাই যে আপনি হালকা পাতলা এসইও শিখলেন, কিংবা মানে অল্প কিছু পরিমাণে শিখে মার্কেটে কাজ করতে নেমে গেলেন, এখন আর সেই দিন নাই। ওই অল্প কিছু পরিমাণ অল্প বিদ্যা নিয়ে যারা কাজে আসবে তাদের কাজেরও অভাব হবে এবং তারা সাকসেস হতে পারবে না। আপনাকে আগে এক্সপার্ট হতে হবে। এখন যদি আপনি এসইও তে এক্সপার্ট হয়ে যান, সেক্ষেত্রে আপনাকে এই
চ্যাট জিপিটি বলেন আর এআই বলেন, এই টুলস গুলো আপনাকে আরো আপনার স্কিলটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে সাহায্য করবে, এবং আপনি তখন বুঝবেন যে এই এআই টুলসটাকে কিভাবে ইউজ করে আপনার স্কিলটাকে আরো ডেভেলপ করা যায়। এতক্ষণে তো আমরা মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছি যে এসইও আসলে ভালো ক্যারিয়ার হতে পারে কিনা। অবশ্যই পারে, এবং তার প্রমাণ হিসেবে আমরা দেখেছি গ্লাসডোরের একটা পরিসংখ্যান, যেটা মানে ইউএসএ তে একজন এসইও স্পেশালিস্ট কি পরিমাণ টাকা ইনকাম করতে পারে। আমরা ইউএস এর যদি পারফরমেন্স নাও ধরি বা পরিসংখ্যানটা নাও ধরি, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি একদম বিগিনার যে এসইও সেক্টর আসবে কি আসবে না চিন্তা করতে আছে, তার জন্য মাসে যদি সে 30,000-এর উপরে ইনকাম করে তার জন্য এনাফ, এবং সে অনেক খুশি হবে। পরবর্তীতে সে তার স্কিল ডেভেলপ করার পরে সে বড় কোনো, তার স্বপ্ন থাকতেই পারে বড় কোনো কিছু সে চিন্তা করতে পারে, সেটা ভিন্ন বিষয়। আমি এজ এ বিগিনার হিসেবে চিন্তা ভাবনা করেছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি দেখলাম, বিজনেস রিসার্চ কোম্পানির একটা প্রতিবেদন দেখলাম, সেখানে আমরা দেখলাম 2030 সাল নাগাদ এর ভলিউমটা কি হবে, মার্কেট সাইজটা কিরকম হবে। সেখানেও আমি পজিটিভ একটা সাইন পেয়েছি যে না, এসিওর মার্কেট ভ্যালু খুব ভালো আছে। পরের যে আমাদের সংখ্যাটা ছিল, সে সংখ্যাটা ছিল যে এআই এসইও জব কিল করবে কিনা। সেখানে আমরা একটা সত্য পরিসংখ্যান বের করার চেষ্টা করছি, এবং আমরা স্বীকার করে নিয়েছি যে এআই কিছু কিছু জায়গায় আমার কাজের পরিমাণটা কমাবে, তবে সে অ্যাজ এ এক্সপার্টের কখনোই বিকল্প হবে না। হিউম্যান এক্সপার্টাইজ সে রিপ্লেসমেন্ট করতে পারবে না বা করবেও না, ঠিক আছে। সে হিউম্যান এক্সপার্টাইজকে আরো সাহায্য করতে পারবে, এবং সে সেটা বলে দিয়েছে যে তুমি আমাকে থ্রেট হিসেবে না, তুমি আমাকে একটা অপরচুনিটি হিসেবে দেখো। এখন তো আমরা বুঝলাম যে না, এসইও একটা ভালো ক্যারিয়ার হতে পারে, কিন্তু এত কিছুর পরও আমি কিছু কিছু লোককে এসইও সেক্টরে আসতে নিষেধ করব, বা এসইও সেক্টরে ক্যারিয়ার করতে নিষেধ করব। এখন তারা কারা? এসইও ওই সমস্ত ব্যক্তিরই আমি নিষেধ করব। এটা শুনতে অনেকটা খারাপ শোনালেও ব্যাপারটা আসলে বাস্তবতা তাই। তারা যদি এখানে আসেও খুব ভালো কিছু করতে পারবে না। এখন ওই সমস্ত ব্যক্তি কারা, আমরা একটু দেখি কারা কারা এর মধ্যে আছে। প্রথমে হচ্ছে প্যাশেন্স। যদি আপনার ধৈর্য না থাকে, দেখেন এসইওর কাজটা পুরোটাই ধৈর্যের উপর নির্ভরশীল হইতে হবে আপনাকে। কি রকমের? মনে করেন আপনি কিওয়ার্ড রিসার্চ করতে গেছেন, এসইওর চারটা যদি 4 পিলার যদি আমরা বলি, তার একটা পিলার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এখন আপনি কিওয়ার্ড রিসার্চের সংজ্ঞা পেয়েছেন কি, লো কম্পিটিশনের একটা কিওয়ার্ড আপনাকে খুঁজে বের করতে হবে। এখন আপনি প্রচুর পরিশ্রম করতেছেন, চেষ্টা করতেছেন, কিন্তু আপনি লো কম্পিটিশনের কিওয়ার্ড আপনি খুঁজেই পাচ্ছেন না। এখন যদি আপনি রাগ করে হাল ছেড়ে দেন, তাহলে কি হবে? কখনোই হবে না। এই জায়গায় আপনার ধৈর্য আছে কি আছে না, সেটা আপনাকে আগে বুঝতে হবে। আবার মনে করেন আপনি, আমরা জানি যে এসইও করতে গেলে ব্যাকলিঙ্ক করতে হয়। ব্যাকলিঙ্ক এর একটা পার্ট আছে যে মনে করেন গেস্ট পোস্ট। গেস্ট পোস্টের জন্য আমাকে আউটরিচ করতে হয়। তার মানে আপনাকে যেটা আমরা ব্লগার আউটরিচ বলি বা ম্যানুয়াল আউটরিচ বলি বা ইমেল আউটরিচ বলি, এক একজন এক এক নামে বলে, ঠিক আছে। এখন আপনি আউটরিচ করতেছেন, আপনার অত পরিমাণ বাজেটও নাই, আপনি ফ্রি গেস্ট পোস্ট করতে চাচ্ছেন, কিন্তু কেউ আপনাকে রেসপন্স করতেছে না। এখন এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? এক, না এসইও হবে না, এসইও দিয়ে আমার কোনো কিছু হবে না, এসইও তে ভালো কিছু করা যাবে না, ঠিক আছে আমি এটা কাজ করবো না। আরেকটা জিনিস করতে পারে যে না, আপনি এটাকে ধৈর্য ধারণ করলেন, দেখলেন, না আপনি আবার ট্রাই করলেন যে 100 নম্বরে হয় না, 101 নাম্বারটা ট্রাই করে দেখি, হয়তোবা সে আমার ইমেলের রেসপন্স করতে পারে। আবার এমন হতে পারে ঘটনাটা, মনে করেন আপনি ট্রাই করতেছেন, র্যাঙ্ক করতেছেন, কিন্তু আপনার কম্পিটিটরদের আউট র্যাঙ্কিং করতে পারতেছেন না, আপনার সাইট ওয়েবসাইট র্যাঙ্ক আসতেছে না। আপনি অসংখ্যবার ট্রাই করতেছেন, মানে সব ধরনের ব্যাকলিং ট্রাই করতেছেন, কিন্তু র্যাঙ্কই আসতেছে না, ঠিক আছে। তখন আপনি কি করতে পারেন? হয় আপনি ধৈর্যহারা হয়ে কাজ ছেড়ে দিতে পারেন, অথবা আপনি পুনরায় নতুন উদ্যমে নতুন একটা কৌশল সাজিয়ে কাজটা করতে পারেন। দুইটাই আপনার হাতে পথ খোলা আছে, হয় আপনি কাজ ছেড়ে দেবেন, নাহলে আপনার স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে নতুন একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ শুরু করবেন। এখন এই ধৈর্যটা যদি আপনার না থাকে, তাহলে বলবো এসইও ক্যারিয়ারটা আসলে আপনার জন্য না। কারণ এসইও ক্যারিয়ারে আপনাকে আসতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আর একটা বড় যে ধৈর্য ধারণ করতে হবে, সেটা হচ্ছে গুগল মামার জন্য। কি হয়েছে? গুগল মামা কিছুদিন পর পর তার মাথা খারাপ হয়ে যায়, তার অ্যালগোরিদমে আপডেট আনে, দেখা যায় অনেক সাইট হিট করে, অনেক সাইট র্যাঙ্ক ফল করে, আবার অনেক সাইট হুট করে র্যাঙ্কে আপ হয়ে যায়। এই যে মামার সাথে আপনাদের মামা ভাগ্নের যে একটা দুষ্টমি, এই দুষ্টমিতে যদি আপনি ধৈর্যহারা হয়ে যান, সেক্ষেত্রে আপনি কখনোই এসইও তে ভালো কিছু করতে পারবেন না। আপনাকে অবশ্যই মামা ভাগ্নের দুষ্টমি খুব সাবলীল ভাবে নিতে হবে, এবং ধৈর্য সহকারে দেখতে হবে, এবং কিভাবে কেন আপনার সাইটটা আউট মানে র্যাঙ্ক হচ্ছে না, কেন আপনার সাইটে র্যাঙ্ক ফল করলো, এটাকে আপনার নতুন করে স্ট্র্যাটেজি সাজিয়ে কিভাবে ফার্স্টে আনা যায়,
এই পুরো জিনিসটা ধৈর্য যদি আপনার না থাকে তাহলে আমি বলবো এসইও ক্যারিয়ারটা আসলে আপনার জন্য না। আমি আপনাকে নিষেধ করবো যে আপনি এসইও ক্যারিয়ারে আসেন। এরপর আছে অ্যানালিটিক্যাল পাওয়ার। আমরা জানি এআই টুলস গুলো অ্যানালিটিক পাওয়ার মানে অ্যানালিটিক্যাল যে ডাটাগুলো সেই ডাটাগুলো দিয়ে দেয় বা অ্যানালিটিক্স ডাটাগুলো আমরা পেতে পারি। এখন এআই কে তো কমান্ড করতে হবে, তাই না? আমি ধরেই নিলাম আপনি এআই দ্বারা এই ডাটাগুলো নিয়ে নিলেন। এখন আপনি যদি এআই কে কমান্ডই করতে না পারেন যে আপনি কি বিষয় কি ডাটা চাচ্ছেন তার কাছে, তাহলে তো সে আপনাকে সঠিক ডাটা দিবে না। এখন যদি আপনার কাছে সঠিক ডাটা না থাকে তাহলে তো আপনি মানে অ্যানালাইসিস করতে পারবেন না। আবার এমন হতে পারে যে আপনি এআই বাদে ম্যানুয়ালি অনেক অ্যানালাইসিস আমাদের করতে হয়, কম্পিটিটররা কেন আউট ট্রেন করতেছে, তাদের কোন কোন জিনিস আমরা মিস করতেছি, ঠিক আছে, বা আমাদের ভিতরে গ্যাপ আছে, বা তাদের কিওয়ার্ডের সাথে আমাদের কিওয়ার্ডের গ্যাপ কোথায়, অনেকগুলো বিষয় আছে যেটা কম্পিটিটরদের আমাদের অ্যানালাইটিক্স করতে হয় আপনার এসইওর ক্ষেত্রে। এখন এই অ্যানালিটিক্যাল পাওয়ার যদি আপনার না থাকে এবং সেই অ্যানালিটিক্স করলেন, অ্যানালিটিক্স করার পর যদি আপনি সেটা অ্যানালাইসিস করতে না পারেন এবং অ্যানালাইসিস করার পর আপনি যদি নতুন একটা প্ল্যান সাজাতে না পারেন, তাহলে বলবো যে এসইও ক্যারিয়ারটা আসলে আপনার জন্য না। আপনার এই এসইও ক্যারিয়ারে আসাটা আসলে উচিত হবে না। এরপরে হচ্ছে যদি আপনার সাহস না থাকে। এখন সাহসের ব্যাপারটা কি, আমরা অনেক জিনিস শুনেছি যে আমি এসইও শিখেছি কিন্তু কাজ পাই না, বা আমি এসইও শিখছি কিন্তু কাজ হচ্ছে না, কাজ পাচ্ছি না, ফাইবারের কাজ নাই, আপওয়ার্কের কাজ নাই। এসইও আপনি কি শিখেছেন? যে একটা সাইট কিভাবে র‍্যাঙ্ক করা যায়, তাই না? এখন আপনার যদি এই সাহসই না থাকে যে আপনি একটা সাইট বানাবেন এবং সেই সাইটটাকে র‍্যাঙ্ক করে প্রথম পেজে নিয়ে আসবেন, তাহলে আপনি ক্লায়েন্টের সাইট কিভাবে ডিল করবেন? প্রথম পর্যায়ে হচ্ছে যে আপনাকে এই সাহসটা নিতে হবে। কাজ শেখার পরে আমরা অনেক দেখি যে মানে কাজ শেখার পরে সাথে সাথে কাজের জন্য যায়, নিজের পোর্টফোলিওটা পর্যন্ত রেডি করা না। এখন সেক্ষেত্রে আপনাকে প্রথমে যেটা করতে হবে, কাজ শিখতে সেই কাজটা নিজে ইমপ্লিমেন্ট করতে হবে। তখন আপনি ক্লায়েন্টের সাথে খুব মানে সাহসিকতার সাথে কথাটা বলতে পারবেন। এখন যদি এটা না থাকে আপনার, তাহলে তো আপনি এই সাহসটা পাবেন না, আপনার ভিতর থেকে ওটা আসবে না। যখনই আপনার ভিতর থেকে না আসবে তখন পর্যন্ত আপনার কথায় জোর থাকবে না। কথায় যদি জোর না থাকে তাহলে ক্লায়েন্ট এমনিই বুঝে যাবে যে আপনার আসলে ভিতরে কিছু নাই, ঠিক আছে? তো আগে আপনাকে সেই সাহসটা অর্জন করতে হবে। এখন সাহসটা অর্জন করবেন কি মানে আহ হামসাম যদুমধু দেখে না। এই সাহস অর্জন করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি যে জিনিসটা শিখেছেন সেই জিনিসটা নিজের একটা সাইটে অ্যাপ্লাই করেন। সেটা হোক আপনার পার্সোনাল সাইট, ঠিক আছে? সেখানে আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করেন, সাইটটা র‍্যাঙ্ক করার চেষ্টা করেন। এখন একটা প্রশ্ন আসতে পারে, ভাই আমি তো কন্টেন্ট লিখতে পারি না, ঠিক আছে, আমি এসইও শিখছি, কারণ এসইওর আসল সত্য এসইওর ভিতরে কন্টেন্ট ক্রিয়েশন। হ্যাঁ, আমরা কন্টেন্ট ক্রিয়েশন অনেক সময় করি, কিন্তু এসইওর মূল জবে কন্টেন্ট ক্রিয়েশন ইনক্লুড করা নাই। কন্টেন্ট ক্রিয়েশনের কাজ হচ্ছে কন্টেন্ট রাইটারদের, ঠিক আছে? আমরা এসইও এক্সপার্টরা সাধারণত কন্টেন্ট রাইটারদের ইনস্ট্রাকশনটা দিয়ে থাকি। এখন আপনার মনে হতে পারে যে আমি তো কন্টেন্ট রাইট করতে পারি না, তাহলে আমি এসইও কিভাবে করব, বা আমার সাইট আমি কিভাবে র‍্যাঙ্ক করব? আপনার ব্লগিং করতে হবে কেন? আপনি নরমাল একটা পোর্টফোলিও সাইট তৈরি করেন এবং সেই পোর্টফোলিও সাইটটাকে আপনি র‍্যাঙ্ক করার চেষ্টা করেন, তাহলেই তো হয়ে গেল। এটা আপনার একসাথে দুইটা কাজ হবে, আপনার যে জানা নলেজটা আপনি ইমপ্লিমেন্টও করা হলো এবং একই সাথে আপনার একটা পোর্টফোলিও সাইড হলো, এবং আপনি সেটা ক্লায়েন্টকে শো করতে পারবেন। শুধু ক্লায়েন্টকে না, আপনি যদি জবে যান সেই জবেও আপনি শো করতে পারবেন যে আমি এই সেটে আউট র‍্যাঙ্কিং করে নিয়ে আসছি। এটা আপনার জন্য হিউজ একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, এই সাহস যদি না থাকে তাহলে বলবো আপনাকে এসইও ক্যারিয়ার আপনার জন্য আসলে না। এরপরে হচ্ছে যে যদি আপনার কাজটা ভালো লাগা না থাকে, আমরা অনেক সময় করি কি, অনেক সময় দেখি ম্যাক্সিমাম কেসই যারা নিউবি একদম নতুন, যারা পুরাতন তাদের হিসাবটা আলাদা। যারা একদম নতুন তারা কি করে, দেখে যে অমুক ভাই এসইও করে খুব ভালো টাকা ইনকাম করতেছে, ওই ভাই করছে তার মানে আমিও পারবো। আবার এমন হয়েছে যে অমুক ভাই ব্লগিং করে মাসে 1 লাখ টাকা করে ইনকাম করতেছে, আরে ভাই সে যদি পারে তাহলে আমিও পারবো। এখন সে ওই কাজের যদি প্রতি আপনার যদি ভালো লাগা না থাকে, যে ফর এক্সাম্পল এক ভাই করছে আমিও করবো, এই জিনিস নিয়ে যদি আপনি এসইও সেক্টরে কাজ করতে আসেন, তাহলে আমি বলবো আপনি কিছুদিন পরেই সেই মোটিভেশনটা হারাই ফেলাইবেন। ওই ভাই হয়তোবা, হ্যাঁ ঠিকই, ওই ভাই হয়তোবা ভালো টাকা ইনকাম করতেছে, ভালো পজিশনে আছে, মাসে লাখ টাকা ইনকাম করতেছে, কিন্তু তার পিছনে সে যে পরিশ্রমটা দিয়েছে, সে যে শ্রমটা দিয়েছে এবং যে সময় ব্যয় করেছে, যে ধৈর্য ধারণ করছে, আপনার তো আগে ওই পর্যায়ে যাইতে হবে। এখন হতে পারে যে আপনার ওই এই পর্যায়ে যেতে আপনার ভালো নাও লাগতে পারে, বরং আপনার অন্য কোনো কাজ ভালো লাগতে পারে। হতে পারে সেটা আপনার আঁকাআঁকি ভালো লাগতে পারে, হতে পারে আপনার ডিজাইন ভালো লাগতে পারে। এখন অমুক ভাই এসইও তে ভালো ইনকাম করতেছে, তার মানে আমার ডিজাইনে প্যাশন আছে, আমার ডিজাইন ভালো লাগে, তারপর আমাকে এসইও শিখতে হবে বা এসইও তে ইনকাম করতে হবে, এই ধারণা মাথা থেকে বাদ দিতে হবে।
আগে দেখতে হবে আপনার এই সেক্টরে আসলেই আপনার ভালো লাগাটা আছে কিনা। নিজের মনের যদি ভালো লাগা থাকে তাহলে আপনি ওই কাজ করে খুব আনন্দ পাবেন। যদি মনের ভালো লাগা না থাকে তাহলে ওই কাজ আপনি জোর করে করতে গেলে ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন, ১০ দিন, ২০ দিন পর্যন্ত আপনি জোর জবরদস্তি করে কাজটা করতে পারবেন। একটা সময় এসে আপনার আর ওই ভালো লাগাটা কাজ করবে না। তখন আপনার কাছে বিরক্ত মনে হবে। কোন জায়গায় বিরক্ত মনে হবে? আপনার সাইট আউটrank হচ্ছে না, আপনার বিরক্ত মনে হবে। আপনার সাইটে আপনি কিওয়ার্ড খুঁজে পাচ্ছেন না, বিরক্ত মনে হবে। আপনার গুগল মামা আপনার সাইটটাকে একটা যেকোনো একটা আপডেটে আপনার র‍্যাংক ফল করেছে। আপনি অনেক পরিশ্রম করে র‍্যাংকটা নিয়ে আসছেন। গুগল মামা আপনাকে র‍্যাংক ডাউন করে দিয়েছে। আপনার বিরক্ত লাগবে। ধ্যার এসইও তে কিছু হবে না, এসইও থেকে ভালো কিছু করা যাবে না। ঠিক আছে? এটা কখনই তৈরি হবে যখন আপনার এটার প্রতি ভালো লাগাটা না থাকবে। তো আমি বলবো যদি আপনার এসইওর প্রতি ওই নিজের ভিতরে প্যাশন না থাকে, আপনি আগে নিজেকে জিজ্ঞেস করবেন যে আসলে কি এসইও আমার ভালো লাগে? বা আমি কি এসইও তে ক্যারিয়ার করতে পারবো কিনা? বা আমার এই যে জিনিসগুলো আমার আছে কিনা? যদি মনে করেন হ্যাঁ, না আপনার ভিতরে আছে তাহলে বলবো আপনি এসইও ক্যারিয়ারে আসেন। অন্যথায় বলবো আপনি এসইও ক্যারিয়ারে আসেন না। আপনার জন্য এসইও ক্যারিয়ার না। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি যে এসইও ক্যারিয়ার কাদের জন্য এবং এসইও আসলে ক্যারিয়ার হতে পারে কি পারে না। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও আমি ডিজিটাল মার্কেটিং এর রিলেটেড নতুন নতুন ভিডিও আমি এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করব। আশা করি সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।